আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com এর নিয়মিত লাইভ শো শামিমস লাইভ। আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হাসান রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, খুব কমন একটি সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো, যেটি প্রতিনিয়ত আমাদের পরিবারের কেউ না কেউ এই সমস্যাটিতে ভুগতেছেন বা এই সমস্যা নিয়ে বেঁচে আছেন। আমরা যখনই একটু বয়স্ক ব্যক্তি, বিশেষ করে বয়স্কদের নিয়েই বললাম কারণ এটা বেশি দেখা যায় তাদেরকে নিয়েই, যখন তারা চিকিৎসকের কাছে যান ব্যথা নিয়ে, তখন একটি ডায়াগনোসিস থাকে কমন যে আর্থারাইটিস হয়েছে। তো এই আসলে আজকে আমরা জানবো এই আর্থারাইটিস জিনিসটা কি, কেন হয়, কি কারণ হয়, এবং এই যে করোনার এই সিচুয়েশনে এই আর্থারাইটিসের ব্যথা আমরা বাসায় থেকে কিভাবে কিছুটা হলো কমিয়ে রাখতে পারি, একটু ভালো থাকার চেষ্টা করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আলোচনার জন্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের অতিথি ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ মোহাম্মদ সাইফুল ইসলাম, কনসালটেন্ট ফিজিক্যাল থেরাপিস্ট, এবং তিনি আজ কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অনেক 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 বেশি তথ্য দিবেন এবং অনেক কিছু জানাবেন। তাই মনে করিয়ে দিই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অথবা যদি কোনো মতামত থাকে, সেটির সাথে সাথে আমাদের কমেন্ট বক্সে লিখুন, তাহলে আমরা সেটি দেখতে পাবো এবং আপনার সেই মতামতের উত্তর দিতে পারবো। পাশাপাশি যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, তাদের বাসায় যদি এরকম কেউ থাকেন, তাদের কি সমস্যা হচ্ছে, তাদের যদি কোনো পরামর্শ লাগে, সেটিও আমাদের কমেন্ট বক্সে লিখুন, তাহলে আমরা সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করব। জি ডক্টর সাইফুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ফিজিওনিউজ 24 পক্ষ থেকে। সৈয়দ শামীম হাসান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং physionews24.com কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনি দীর্ঘদিন যাবৎ একটি খুব সুন্দর লাইভ শো করে যাচ্ছেন। এটা আপামর জনসাধারণের অনেক উপকার হচ্ছে এবং আপনার মাধ্যমেই, আপনার এই পেজের মাধ্যমে আমাদের দেশের সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারছে এবং যারা প্র্যাকটিশনার আছে তাদের মধ্যেও নলেজ শেয়ারিং হচ্ছে। সবকিছু মিলিয়ে এটা অবশ্যই একটি আপনি প্রশংসা পাওয়ার যোগ্য এবং এই জন্য আপনাদেরকে আমি আরো উৎসাহ দিচ্ছি যেন ভবিষ্যতে আরো আপনারা এই ধরনের প্রোগ্রাম করতে পারেন। এবং আমাদের আজকে পেজে যারা লাইভে আছেন, আমাদের দর্শক শ্রোতা সকলকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে থাকুন, যদি কারো কোনো কিছু জানার থাকে আমাদের এই আলোচনার মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়, আমরা কৃতজ্ঞ থাকবো। সেটি জি, বিশেষ করে আমি কিন্তু বলতে চাই যে আমরা কৃতজ্ঞ সবাই আমাদের দর্শকদের জন্য, কারণ তারা আসলে প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন, আমাদের সঙ্গে যুক্ত থাকছেন। এটি আসলে আমাদের এই যে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এবং আমরা কিন্তু দেখতে দেখতে অনেকগুলো পর্বে প্রায় কয়েক লক্ষ, মানে লক্ষাধিক পিপলকে মানুষের মাঝে আমরা পৌঁছাতে পেরেছি। এটা আমাদের একটি নিঃসন্দেহে আনন্দের ব্যাপার, এবং আমরা আমাদের কাছে আমাদের সঙ্গে আরো আপনারা যুক্ত থাকুন, এবং আমরা এই ধরনের তথ্য আরো শেয়ার করতে চাই আপনাদের সাথে। কারণ সচেতনতার কোনো বিকল্প নেই। সবকিছুর শেষ কথা হলো সচেতন হতে হবে, সচেতন হলেই আমরা সুস্থ থাকবো। জি, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হলো তো আর্থারাইটিস। এটা তো খুব কমন একটি ব্যাপার। বিশেষ করে আপনি একজন রিহ্যাবিলিটেশন এক্সপার্ট, আপনাদের কাছে তো আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত পেশেন্ট দেখেন, আমার মনে হয় এর 99% আসলে এই ধরনের পেশেন্টই বেশি আসেন। তো আসলে এটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। প্রথমে আর্থারাইটিস কি, আসলে জিনিসটা কি? ধন্যবাদ। আর্থারাইটিস আসলে আমাদের দেশের একটি খুব কমন একটি ডিজিজ, বিশেষ করে 45+। আমাদের বিশেষ করে পুরুষ মহিলা সবাই এই রোগে কম বেশি আক্রান্ত হয়ে থাকে। কিন্তু আসলে এটাকে যদি আমরা খুব কমন একটি ভাষায় বলি যে আসলে আর্থ্রাইটিস শব্দটা অতটা প্রচলিত না। প্রচলিত শব্দটি হলো বাত, বাতের ব্যথা। বিশেষ করে আমরা শহরের বাহিরে যদি একটু যাই, গ্রামের মানুষ তাদের যে কমপ্লেইনটা থাকে যে বাতের ব্যথা, এটা এমনই একটি কমন একটি শব্দ যে ডাক্তার বলার আগে রুগীরা বলে থাকেন যে আমি বাতের ব্যথায় ভুগছি। তো এখন বাত বাত শব্দটি বা আর্থারাইটিস যে রোগ, এটি এতটাই কমন যে এতটা মানুষের মধ্যে এটা মানুষকে সমস্যায় জর্জরিত করে রাখছে যে এটার জন্য এখন আর মেডিকেল প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না যে তার আর্থ্রাইটিস হয়েছে না বাত মানে কি হয়েছে। এটা অন্য কিছু হলেও অনেকে এটাকে বাত হিসেবেই বলার চেষ্টা করে। তো বাত আসলে কি জিনিস, আর্থ্রাইটিস যেটাকে মেডিকেল টার্ম, আর্থ্রাইটিসটাকে আমরা এই শব্দটাকে যদি বলি, আর্থ্রাইটিস মিনস হলো ইনফ্লামেশন অফ জয়েন্ট। আর্থ্রাইটিস শব্দটাকেই যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা একটা শব্দ হলো আর্থ আর একটা হলো আইটিস। আর্থ শব্দের অর্থ জয়েন্ট এবং আইটিস শব্দটার মিনিংসটা হলো বা এটা ইট স্ট্যান্ডস ফর ইনফ্লামেশন। তো মেডিকেলি আমরা যেটা বলি সেটা হলো ইনফ্লামেশন। এটা একটা প্রদাহ, বাংলায় যে এই ইনফ্লামেশনের অর্থ হলো প্রদাহ। এবং জয়েন্টে যখন প্রদাহ হয় এই তখনই আসলে
আহ, যে কন্ডিশনটা আমরা এক্সপ্লেইন করে থাকি সেটাই আসলে মূলত আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের একটি পাশাপাশি বা আরেকটি ব্রড স্পেকট্রাম শব্দ আছে যেটাকে বলা হয় আর্থোপ্যাথি। আর্থোপ্যাথি হলো জয়েন্ট পেইন। এটা ইনফ্লামেটরি হতে পারে, নন ইনফ্লামেটরি হতে পারে। আর যখন আর্থোপ্যাথির মধ্যে ইনফ্লামেশন প্রেজেন্স থাকবে তখন এটাই হলো গিয়া আর্থ্রাইটিস। অর্থাৎ ইনফ্লামেশন উইথ জয়েন্ট পেইন, দিস ইজ কল আর্থ্রাইটিস। এখন আমরা যদি জানতে চাই যে আর্থ্রাইটিসটা কি, আসলে এটা জানার আগে আমাকে প্রথম জয়েন্ট শিখতে হবে। জয়েন্টটা কি বা এটা বুঝতে হবে। একটা সাধারণ মানুষ আমরা সকলেই বুঝি আমাদের গিরা, আমাদের চলন বলনে যে শরীরের যে অঙ্গগুলো ভাঁজ হয় সোজা হয়, এটাই স্বাভাবিকভাবে আমাদের জয়েন্ট, বা আমরা এটাই গিরা হিসেবে আমাদের সাধারণ মানুষ ট্রিট করে থাকে। তো জয়েন্ট ফর্ম করে কিভাবে, তারপরে জয়েন্টের আসলে ফাংশন কি, এটাই হলো গিয়ে আমাদের, আমরা একটু একটু হালকা একটু আলোচনা করে নিই এখানে আর্থ্রাইটিসটাকে আমরা এক্সপ্লেন করার আগে। একটি জয়েন্ট ফর্ম করে আসলে কয়েকটি স্ট্রাকচার নিয়ে, যেমন প্রথমত আসবে আমার বোনস, এরপরে আসবে আমার কার্টিলেজ, আমার ক্যাপসুল আসবে, লিগামেন্ট আসবে, জয়েন্ট ক্যাভিটি থাকবে, সাইনোভিয়াল মেমব্রেন থাকবে, সাইনোভিয়াল ফ্লুইড থাকবে। এ ধরনের বেশ কিছু স্ট্রাকচার নিয়ে একটি জয়েন্ট ফর্ম করে। এখন জয়েন্টের যতগুলো স্ট্রাকচার আছে সবকিছুতে কি আমার ইনফ্লামেশন হবে? সবকিছুতে ইনফ্লামেশন হবে না। এখানে যেটা সফট টিস্যু, ইনফ্লামেশন মূলত সেখান থেকেই স্টার্ট করে। যেমন আমাদের সাইনোভিয়াল মেমব্রেন থাকে জয়েন্টের মধ্যে, এই মেমব্রেনটার যখন তার পারমিয়াবিলিটিটা ক্রস করে তখন সাইনোভিয়াল ফ্লুইড উইথ সাম আদার ম্যাটেরিয়ালস তখন আমাদের জয়েন্ট, ওই যে আপনার মেমব্রেনের ভিতরে, এটা মেমব্রেনের সেলের ভিতরে এটা এন্ট্রান্স করে। যখনই এটা ভিতরে ঢুকে যায় তখন ওখানে ইনফ্লামেশন ক্রিয়েট করে। এবং ইনফ্লামেশনটা কি এটা বুঝতে হলে একটু সাধারণভাবে আমরা যদি বলি, বেসিক্যালি চারটা সাইন থাকে একটা ইনফ্লামেশনের জন্য। এক নম্বর হলো পেইন হবে, সেকেন্ড হলো রেডিশ একটা কালার চলে আসবে জয়েন্টের উপরে, থার্ড হলো সোয়েলিং হবে, জয়েন্টটা ফুলে উঠবে, এবং ফোর্থ হলো আপনার যেটা হলো টেম্পারেচার ইনক্রিজ করবে, এই চারটা চারটা এটা হলো কি ওল্ড থিওরিতে এই চারটা। এখন লেটেস্ট থিওরিতে আরেকটা যেটা বলে লিমিটেশন অফ ওয়ার্ক, অর্থাৎ যে জয়েন্ট ইনফ্লামেশন হবে সে তার ওয়ার্ক ক্যাপাবিলিটিটা হারাবে। তো এই সাইনগুলো দ্বারা একজন মানুষ বুঝতে পারবে যে আমার আসলে জয়েন্টে আর্থ্রাইটিস হচ্ছে, এবং জয়েন্টের যে ফাংশন এগুলো কিছুটা হ্যাম্পার্ড হবে। জি মিস্টার মারুফ, শামীম সাহেব। সেটি আমি বলছিলাম যে এই যে আর্থ্রাইটিস খুব কমন, এবং সেটি আপনি আরো খুব, আমার কাছে ভালো লাগলো যে আপনি আসলে আরো সুন্দর করে বুঝিয়ে বললেন যে আমাদের যে বাত, এবং বাত তো মানে যেটা হলো যে একটু ব্যথা হলেই বলে যে বয়স হলেই ব্যথা হলেই মানে ওটা বাত ব্যথা, বাতের ব্যথা, কিছু ঔষধ খাও কমে যাবে। এই বাতের সঙ্গে কিন্তু ঔষধ একটা মানে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে গেছে, যে জ্বর হলে না পা, বাত হলে ওষুধ। তো হ্যাঁ, এটা আমাদের একটা কমন, আমাদের দেশের মানুষের কমন প্র্যাকটিস। সেটা হলো কি যে এখানে চিকিৎসা বলতে যেটা আমরা সাধারণত বুঝি সেটা হলো ঔষধ অথবা সার্জারি, যেটাকে বলে ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট আর কি। নন ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট বলতে একটা শব্দ আছে যে ঔষধের বাহিরে। একটা 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 কথা বলি যেটা আমরা প্রায় ইউজ করি, যে অল থেরাপিজ আর নট ড্রাগ। অল থেরাপিজ আর নট ড্রাগ, অর্থাৎ সকল চিকিৎসাই ঔষধ নয়। ঔষধটাকে ব্যবহার করা হবে, এটার কোনো বিকল্প নেই। ঔষধের যেখানে রোল আছে সেখানে ঔষধ ব্যবহার করতে হবে, যেখানে সার্জারি ইন্ডিকেটেড সেখানে সার্জারি করতে হবে। এটার জন্য যারা বিশেষজ্ঞ আছেন তারা দেখবেন। কিন্তু মানুষকেও জানতে হবে যে হ্যাঁ, এর বাইরেও একটা চিকিৎসা আছে, যে চিকিৎসাটা শুধু আমি ঔষধ ব্যবহার করে উপকার পেতে পারি, ঔষধ ব্যবহার না করেও পেতে পারি। এবং ঔষধ আপনি আসলে যখনই পেইন রিলেটেড কোনো ডিজিজ হবে তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি আসলে কতটা ঔষধ সেবন করতে পারবেন, কে কে ঔষধ সেবন করতে পারবে, কতটুকু পারবে, এটার একটা লিমিটেশন আছে, একটা ডোজ আছে। অর্থাৎ একজন পেশেন্ট যদি ডায়াবেটিক পেশেন্ট হয় এবং 10-15 বছর তার যদি ডায়াবেটিক হিস্ট্রি থাকে, তাহলে আপনি ধরেই নিতে পারেন যে তার কিডনি অনেক অংশে দুর্বল আছে। হয়তোবা তার ক্রিয়েটিনিন হাই না, কিংবা তার নেফ্রোলজিস্টের কাছে এখনো যেতে হয় নাই, অর্থাৎ কিডনি এখনো ফাংশনিং। বাট আপনি যদি জিএফআর একটা টেস্ট আছে, এটা গ্লোমেরুলার ফাংশনাল রেট একটা টেস্ট আছে, আপনি যদি এটা টেস্ট করে থাকেন তবে দেখবেন যে আপনি 60% বা 70% বা 80% আপনার জিএফআর আছে, অর্থাৎ আপনার 30% 40% কিডনি ফাংশন লস। তো সেক্ষেত্রে কি তাকে আমরা কি তাকে প্রচুর পরিমাণে
এনএসএস দিতে পারবো? সে কি দীর্ঘমেয়াদী খেতে পারবে? হয়তো ঔষধ খাওয়ার সময় সে কিছু ফিল না করলেও একটা পর্যায়ে গিয়ে সে ফিল করবে যে তার কিডনি অনেক অংশে ড্যামেজ হয়ে গেছে। এ ধরনের আরো অনেক ধরনের রোগ আছে যাদেরকে আপনি দীর্ঘমেয়াদী পেইন কিলার দিতে পারবে না। সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যদি আর্থ্রাইটিস এফেক্টেড হয়, আর্থ্রাইটিক পেশেন্টকে আপনাকে বেস্ট ট্রিটমেন্টের একটি হলো ফিজিক্যাল থেরাপি আর ফিজিওথেরাপি, আমরা যেটাই বলি না কেন একই জিনিস। তো সেক্ষেত্রে এই চিকিৎসার আন্ডারে গেলে এদেরকে আর এতটা দীর্ঘমেয়াদী ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না। কিছু নিয়ম কানুন, কিছু সাধারণ এক্সারসাইজ, এবং আর্লিয়ার স্টেজে যদি বাত বা আর্থ্রাইটিসটাকে ডায়াগনোসিস করা হয়, বা এই আর্লিয়ার স্টেজে একজন ফিজিওথেরাপিস্টের নিকট যদি পেশেন্ট আসে, তাহলে তার সাধারণ কিছু অ্যাডভাইস এবং সাধারণ কিছু এক্সারসাইজের মাধ্যমে সে দীর্ঘদিন ভালো থাকতে পারবে। জি জি, সেটি। তো সেক্ষেত্রে এই যে আপনি আর্থ্রাইটিস বা বাত আমরা আপনি বললেন, তো এই বাতের তো আসলে অনেক ধরনের আমরা শুনতে পাই। বাতের অনেক প্রকারভেদ আছে। যেমন আমরা ক্লিনিক্যালিও যদি দেখি, সেক্ষেত্রে অনেক সময় ডক্টররা বলে থাকেন বা আমাদের ফিজিওথেরাপিস্টরাও বিভিন্ন সময় তারাও কিন্তু লিখে দেন বা বলে থাকেন যে তার অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, রিউমেটিক আর্থ্রাইটিস হয়েছে বা অন্য 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 ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা আসলে জিনিসটা কি, যে এই পার্থক্যগুলো কি যে বাতের বা আর্থ্রাইটিসের? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আর্থ্রাইটিসটাকে যদি আমরা ক্লিনিক্যালি এটাকে ক্লাসিফাই করি, তাহলে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, এবং একটি মেটাবলিক আর্থ্রাইটিস। এই তিনটি আর্থ্রাইটিসকে আমরা যদি এটা হলো ডিভিশন, তিনটা ব্রড ডিভিশন, এর আবার সাব ডিভিশন আছে। আমরা যদি আসি অস্টিও আপনার ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, তাহলে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস এর মধ্যে থাকে আমাদের প্রধান হলো গিয়ে অস্টিও আর্থ্রাইটিস। এখন অস্টিও আর্থ্রাইটিস যে যে সমস্যাটি, এটি মূলত অস্টিও আর্থ্রাইটিসটাকে যদি আমি ক্লাসিফাই করতে যাই, তাহলে সাধারণত যে বিষয়টা আসে যে আমাদের বোনস, আমি প্রথমেই একটা জিনিস এক্সপ্লেন করছি যে আমার একটি জয়েন্ট কি কি নিয়ে ফর্ম করতেছে: বোনস, কার্টিলেজ অ্যান্ড এক্সট্রা আর্টিকুলার স্ট্রাকচারস। এখানে মূলত যে কার্টিলেজ যে একটি অংশ, আমরা সাধারণভাবে অনেকেই আমরা দেখতে পাবো যে একটি জয়েন্টের ভিতরে সাদা হাড়ের মতো একটি কাভারিং থাকে, হ্যাঁ, লাইনিং যেটাকে আমরা বলি, এটাকে সাধারণত কার্টিলেজ বলা হয়। বিভিন্ন ধরনের কার্টিলেজ আমাদের শরীরে থাকে, যেমন ফাইব্রো কার্টিলেজিনিয়াস ডিস্ক আছে, আপনার হায়ালিন কার্টিলেজ আছে। সাধারণত আমরা যে আমাদের শরীরে যদি আমরা জয়েন্টের ক্লাসিফিকেশনে যাই, তাহলে আমাদের শরীরে বেশি যে জয়েন্ট গুলো আছে, এই এক এক জয়েন্ট এক এক ধরনের থাকে। যেমন আপনি যদি যান সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস বন্ধুরা, আমাদের অতিথির টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, হয়তো বা এই কারণে কানেকশন কেটে গিয়েছে, অথবা খুব দ্রুতই আমাদের এখানে এইমাত্র বিদ্যুৎ চলে যাওয়ায় আমাদের একটু নেটের প্রবলেম হয়েছিল, এই জন্য আমরা দুঃখিত। আমরা ফিরে আসছি আবার। জি, আচ্ছা, যে বিষয়টি আলোচনা করছিলাম যে যে কার্টিলেজ গুলো থাকে আমাদের জয়েন্টের ভিতরে, এই কার্টিলেজ গুলো যখন ইরোশন হয়, সেটাকে সেটাকে আমরা বলে থাকি আমাদের কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার? জি। আচ্ছা, অস্টিও আর্থ্রাইটিসটা হলো যখন কার্টিলেজ ইরোশন হবে, এবং একটি শব্দ আছে যে ওয়্যার এন্ড টিয়ার, অর্থাৎ আমরা সাধারণত যখন এই কার্টিলেজ গুলো ভেঙে যাবে, আবার ওখানে হিলিং হবে, এই ধরনের একটা প্রক্রিয়া আর্লি স্টেজে থাকে, ওয়্যার এন্ড টিয়ার, অর্থাৎ ভাঙবে জোড়া লাগবে, ভাঙবে জোড়া লাগবে। এটা একটা পর্যায়ে গিয়ে দেখা যায় এতটা সিভিয়ার কন্ডিশনে চলে যায় যে তখন আর এটা পেইনফুল কন্ডিশনে চলে যায়। তো সেটাকে আমরা সাধারণত বলে থাকি ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। ডিজেনারেটিভ আর্থ্রাইটিস এর আরো কিছু আমরা এক্সাম্পল দিতে পারি, যেটা আসলে কখনো বাত বা আর্থ্রাইটিস হিসেবে অনেকের কাছে পরিচিত হয় না। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যেমন কোমরে ব্যথা নিয়ে। তো স্পাইন এমন একটি জায়গা যেটা আপনার অস্টিও আর্থ্রাইটিস হওয়ার জন্য একটি মানে সবচেয়ে ভালনারেবল জায়গা, আমাদের শরীরের সেই স্থানটি সবচেয়ে বেশি ভালনারেবল। তো লাম্বার রিজিয়ন যেটা আমরা বলি, কোমরের অংশটা, স্পাইন, এছাড়া আছে আমাদের হাঁটু, এই দুটো জায়গা সমানে সমান আপনার মোর ভালনারেবল। তো
তো সেক্ষেত্রে দেখা যায় অনেকেই লো ব্যাক পেইন নিয়ে আসে, যেটা আমরা অনেক সময় অনেক কিছু ডায়াগনোসিস করে থাকি, যেমন ধরুন আপনার স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলো স্পন্ডাইলোলিস্থেসিস, এ ধরনের কিছু ডিজিজ আমরা ফাইন্ড আউট করে থাকি, যেগুলোরও আসলে মূল কারণ থাকে ডিজেনারেশন, ডিজেনারেশন অফ ডিস্ক, ডিজেনারেশন অফ ভার্টেব্রাল বডি। এ ধরনের কিছু প্রবলেম থেকে যে ডিজিজ কন্ডিশন গুলো আসে, এগুলো অস্টিও আর্থ্রাইটিস থাকে, আপনি যে কথাটা বলছিলেন। এছাড়া আরো একটি আমরা আরেকটি যে কন্ডিশন একটু আগে আলোচনা করলাম, যেটা ইনফ্লামেটরি, এই ইনফ্লামেটরির মধ্যে আমাদের সাধারণত রিমাটেড আর্থ্রাইটিস চলে আসে। রিমাটেড আর্থ্রাইটিসটাকে নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, এটি আসলে একটি অটো ইমিউনাল ডিজিজ। আসলে আমাদের বডিতে কিছু অটো ইমিউন সিস্টেম আছে যে আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতার হিসেবে কাজ করে। যদি কখনো ফল্টলি অর্থাৎ মিস্টেকিনলি এই অটো ইমিউন সিস্টেম আমার শরীরের কোনো একটি পার্টিকুলার জয়েন্টকে কিংবা কিছু এক শ্রেণীর জয়েন্টকে সে যদি টার্গেট করে, যে এটা মিস্টেকিনলি অটো ইমিউন, এটা কিন্তু কোনো মানে বলা যাবে না যে হ্যাঁ কেন করতেছে, এটা এভাবেই হয় সাধারণত। তখন যে ইরোশন গুলো শুরু করে দেয় জয়েন্টের, বিশেষ করে জয়েন্টের এক্সট্রা আর্টিকুলার স্ট্রাকচারকে, বিশেষ করে ক্যাপসুল, লিগামেন্ট, এগুলোকে এবং সাইনোভিয়াল মেমব্রেন, এইগুলোকে সে তখন টার্গেট টিস্যু হিসেবে ধরে এবং তাদেরকে ডিস্ট্রয় করা শুরু করে। এভাবে শুরু হয় আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং ইনফ্লামেটরি ডিজিজের মধ্যে আমরা আরো কিছু কিছু ডিজিজ নিয়ে আসতে পারি, যেমন ধরুন আপনার অ্যানকাইলোজিং স্পন্ডোলাইটিস। অ্যানকাইলোজিং স্পন্ডোলাইটিস এটি একটি জেনেটিক ডিসঅর্ডার। এখান থেকে সাধারণত মানুষ দেখা যায় যে তাদের ফ্যামিলিতে কেউ না কেউ এই এই জিন বহন করে থাকে, এবং বংশ পরম্পরায় এটা জিন বহন করতে থাকে তাদের বংশের অন্য অন্য যারা প্রজন্ম আসবে তারা। এবং হয়তো উপযুক্ত পরিবেশ বা সেইভাবে যার শরীরে ওই ডিফল্টেড জিন ফোকাস করবে, তার শরীরেই মূলত দেখা যায় যে এই অ্যানকাইলোজিং স্পন্ডোলাইটিস যে সমস্যাটি এটা প্রকাশ পায়। এবং এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্লিনিক্যাল সাইন আছে। এটা এমন না যে বাত হওয়া মানেই ঠিক একই ধরনের জয়েন্টের সমস্যা করবে, একই ধরনের ক্লিনিক্যাল ফিচার আসবে, নট দ্যাট। এখানে ইচ অ্যান্ড এভরি ডিজিজ হ্যাজ অ্যান ইউনিক ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটম। আমরা এগুলোকে কিন্তু যখন পেশেন্ট আসে তখন আমরা এগুলোকে আগে দেখি, দেখার পরে পেশেন্টটাকে আমরা প্রপারলি ডায়াগনোসিস করার চেষ্টা করি যে আসলে সে কোন কোন ধরনের সমস্যায় আসলে ভুগছে। বাত হলেই যে তাকে এক ধরনের চিকিৎসা হবে তা না, অস্টিও আর্থ্রাইটিস হলে যে ধরনের ম্যানেজমেন্ট হবে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য অন্য ধরনের ম্যানেজমেন্ট হবে। এবং আমরা যেটা এর আগে আলোচনা করব সেটা হলো আরেকটি মেটাবলিক আর্থ্রাইটিস। মেটাবলিক আর্থ্রাইটিসের মধ্যে আমরা যেটা পাই, যেমন আপনার ক্রিস্টাল আর্থ্রাইটিস বলতে একটি সমস্যা বিষয় আছে, তারপরে ইনফেক্টিভ আর্থ্রাইটিস হয়, এরপরে আপনি যদি যান হিমোফিলিক আর্থ্রাইটিস একটি প্রবলেম আছে। এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা সাইন, সিমটম, ম্যানেজমেন্ট সবকিছু আমাদের আলাদা আলাদা ভাবে করা যায়। তো এই জন্য আপনার যে প্রশ্নটি ছিল যে আসলে সবাই বাত একটি শব্দ জানে, কিন্তু বাতের যে ক্লাসিফিকেশন এটা আসলে কিছুটা হলেও জানা দরকার। কারণ একটি সাধারণ বাতের ব্যথা ম্যানেজমেন্ট করা আর যখন এটা সিভিয়ার কন্ডিশনে চলে আসে, এগুলো সবগুলোই কিন্তু আসলে ক্রনিক ডিজিজ। অস্টিও আর্থ্রাইটিস বলি আমরা, রিউমাটয়েড আর্থ্রাইটিস কিংবা অ্যানকাইলোজিং স্পন্ডোলাইটিস, এগুলো সবই ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ কেন কেন বলবো, আমরা মানুষ আসলে একটি দীর্ঘ সময় এটা সাফার করে এবং কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? বন্ধুরা, আসলে আমাদের অতিথি ওনাকে ইলেকট্রিসিটি প্রবলেম করছে, হয়তো সেই জন্য কানেকশনটি প্রবলেম হচ্ছে। তবে এখনই আবার হয়তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তবে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আমরা আজকে কিন্তু আসলে কথা বলছি আর্থ্রাইটিস নিয়ে। তো আর্থ্রাইটিস মানে যদি আমরা সহজভাবে বলি যে বাত ব্যথা, এই সম্পর্কিত আলোচনা চলছে। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। তো আপনারা যারাই যুক্ত হয়েছেন তাদেরকে সকলকে
ফিজিও নিউজ 24 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অথবা যদি এরকম কোনো কিছু জানার থেকে, বিশেষ করে জানি আমরা যে আমাদের বাসায় আমাদের মুরব্বী বা আমাদের সিনিয়র যারা থাকেন তারা অনেকে ধরনের সমস্যা নিয়েই দীর্ঘদিন ভুগতেন বা বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়ে যাচ্ছেন, হয়তো অনেকের ক্ষেত্রে অনেক সময় রেসপন্স আসছে না বা রেসপন্স প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আপনার প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন, আমাদের প্রশ্ন করলে আমরা জানবো। জি, শুনতে পাচ্ছেন? আজকে আমাদের আসলে বিদ্যুতের সমস্যার কারণে অনেক নেটে প্রবলেম করতেছে। ইতিমধ্যে 2বার আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে নেট থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছে, এজন্য দুঃখিত আমরা। সমস্যা নেই। আমরা তো যেটা কথা বলছিলাম যে সেই ক্ষেত্রে আপনি যেমন বললেন যে ম্যানেজমেন্ট আলাদা আলাদা হবে, আমিও দর্শকদের সঙ্গে সেগুলোই বলছিলাম যে তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারে, তাদের কোনো জিজ্ঞাসা থাকলে। কিন্তু এই যে ম্যানেজমেন্টের কথা বললেন, আমরা তো ফার্স্ট চয়েস আমাদের সবকিছুতেই আমরা ঔষধ খেতে খুব পছন্দ করি। এমনকি আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে আমিও যখন অনেক ক্ষেত্রে যাই বা কোথাও প্র্যাকটিস করি, যখন আমার কাছে অনেক রোগীরা আসে, প্রথমেই কিন্তু একটা বলেন যে আমাকে 2টা বড়ি লিখে দেন যদি একটু গ্রাম থেকে আসে, আর শহরে আসতে বলে আমাকে কিছু ঔষধ দিয়ে দেন, এই তো এতদিন আসতে পারবো না বা এগুলো করা যাবে না, এরকম নানান ধরনের তাদের একটা অনীহা অনিচ্ছা থাকে। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছিলাম একজন রিহ্যাবিলিটেশন এক্সপার্ট হিসেবে যে আসলে এই বাত ব্যথা বা আর্থ্রাইটিস এনি টাইপ অফ, যেহেতু আলাদা আলাদা ট্রিটমেন্ট হয় ঠিক আছে, বাট তারপরও বেস্ট ট্রিটমেন্ট কি বা আসলে কিভাবে মূলত এই ধরনের সমস্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব? বন্ধুরা দুঃখিত, আসলে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আমাদের অতিথি, তার ওখানে আসলে ইলেকট্রিসিটি খুবই সমস্যা করছে এই কারণে। তো আমরা কিন্তু আসলে কথা বলছি যেটি বললাম যে এই বাত ব্যথা নিয়ে। তো বাত ব্যথার বেস্ট ট্রিটমেন্ট কোনটি এবং কি করা যেতে পারে, কি করা উচিত না, আমরা সেগুলোও জানবো। বিশেষ করে আমরা যে ঔষধের উপর অনেক বেশি নির্ভরশীল, আমরা কিছু হলে ওষুধ খেতে পছন্দ করি, তো আসলে কোথায় ওষুধ খেতে হবে, কতটুকু ওষুধ খাওয়া উচিত, আর ক্রনিক প্রবলেম গুলো নিয়ে তো দীর্ঘদিন ওষুধ খেলে আমরা জানি যে অনেক সাইড এফেক্ট তৈরি হয়, অনেক ধরনের সমস্যা তৈরি হয়, সেগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তো সবকিছু মাথায় রেখেই কিন্তু আমাদেরকে আসলে এই ধরনের চিকিৎসাগুলো নিয়ে চিন্তা করতে হবে। যে আমাদের সাথে কিন্তু আমাদের অতিথি যুক্ত হয়েছে। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি একটু ক্যামেরা দর্শক আসলে যেটা হয়, আমরা যেহেতু লাইভে যুক্ত আছি, একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আপনারা আমাদেরকে একটু ক্ষমা করবেন, কারণ লাইভে দর্শক আসলে আমাদের অতিথিকে আমাদের সঙ্গে তো ডিসকানেক্ট হয়ে গিয়েছেন, বাট ইতিমধ্যে আমাদের এখানেও আসলে ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, আমরা আসলে একদমই অন্ধকার একটা অবস্থায় পড়ে গিয়েছি। তো আমার মনে হয় আমরা যে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করছিলাম, হ্যাঁ আমাদের অতিথি চলে আসছেন। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। জি, আমার এখানেও অলরেডি ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, আমিও আসলে ইলেকট্রিসিটি নাই এখানে। তো এর ভিতরে আমরা আসলে যেটা আলাপ করছিলাম, আমরা কোথায় কন্টিনিউ করতে পারি? আমাদের সঙ্গে অতিথিরা হ্যাঁ, আমরা আসলে কন্টিনিউ রয়েছেন। করতে পারি। জি হ্যাঁ শামীম, আমরা আমরা এরপরে যেটা আলোচনা করছিলাম যে আমাদের আসলে মেটাবলিক মেটাবলিক ডিজিজ, মেটাবলিক আর্থ্রাইটিস। তো আমরা ওই বিষয়ে পরে আসছি। আমরা প্রথমত যে জিনিসটি কমন সেটি হলো যে অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস কিংবা ডিজেনারেটিভ চেঞ্জেস ইন দা লাম্বার রিজিয়ন, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এই সমস্যাগুলো আসলে খুবই কমন। প্রথমত এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন সাধারণত আমরা যদি বলতে চাই যে আসলে যেমন ধরুন আপনার ডিজেনারেটিভ আর্থ্রাইটিস এর ক্ষেত্রে যে আসলে হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দ্য আর্থ্রাইটিস বা বিহাইন্ড দ্য ডিজিজ। তো সেখানে আমাদের প্রথমে যে জিনিসগুলো আসতে হবে যে সাধারণত এই যে এই এই
এই যে একটা ফ্যাক্টর, যে যে আপনার বয়সটা যদি 45 প্লাস হয়ে যায়, তখন সাধারণত ডিজেনারেশন স্টার্ট হয় এই বয়স থেকেই। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যখন 55, 60, 65 প্লাস হয়ে যায়, তখন এই ডিজেনারেশনটা আসলে খুব আহ, আহ, মানে আমাদের যারা বয়স্ক মানুষ আছেন তাদের একটু বেশি আক্রান্ত করে থাকে। তো সাধারণত এ ধরনের আহ, সমস্যার জন্য আরো বেশ কিছু কারণ আমাদের আহ, এটার পিছনে আছে। যেমন ধরুন, ট্রমা ট্রমা একটি কারণ, যে যদি কখনো দেখা যায় কোনো জয়েন্ট, মানে জয়েন্টের কাছাকাছি কিংবা জয়েন্ট ডিসলোকেশন বা ফ্র্যাকচার, কোনো অর্থাৎ ভেরি অ্যাডজাসেন্ট টু দ্য জয়েন্ট সারফেস, এখানে যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে ট্রমাটিক ইনজুরির কারণে, সেক্ষেত্রে এইসব জয়েন্ট খুব মানে আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার জন্য বেশি চান্স থাকে। এছাড়া ধরেন আপনার কিছু ইনফেকশাস ডিজিজ আছে, যেমন ধরুন আপনার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এ ধরনের ব্যাকটেরিয়াল যদি টিবি দ্বারা আক্রান্ত হয়, তো সেক্ষেত্রে জয়েন্ট আর্থ্রাইটিস হতে পারে। এরপরে আসেন আপনার বেশ কিছু ডিফর্মিটি আছে, যে জন্মগতভাবে যদি সে ডিফর্ম জয়েন্ট নিয়ে বসবাস করে, তো সেক্ষেত্রে তাদের এই আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার চান্স বেশি থাকে। এবং নিউরোপ্যাথিক কিছু কন্ডিশন আছে, যেগুলো সাধারণত আমরা বলে থাকি, যেমন টেবেস ডরসালিস একটি কন্ডিশন। এই ক্ষেত্রে নার্ভ শিট গুলো ড্যামেজ হওয়ার ফলে পরবর্তীতে এটা একটা জয়েন্ট সারফেসের নামনেস ক্রিয়েট করে, এবং পরবর্তীতে এরই ধারাবাহিকতায় আপনার দেখবেন যে অস্টিও আর্থ্রাইটিস দ্বারা এফেক্টেড হয়। শৃঙ্গোমাইলিয়া একটি ডিজিজ আছে, যেটি সাধারণত কনজেনিটাল ডিফর্মিটি। আমরা সাধারণত এ ধরনের অনেক বাচ্চাদের দেখবো যে জন্মগতভাবে স্পাইনের একটি ফল্ট নিয়ে তারা জন্মগ্রহণ করছে, অর্থাৎ পেছন থেকে দেখা যায় ল্যামিনা ওপেন থাকে, বা এর কয়েকটি ক্লাসিফিকেশন আছে। এই ধরনের সমস্যা নিয়ে যদি তারা জন্মগ্রহণ করে, তখন যে নিউরোপ্যাথিক পেইন যেটা হয়, এর এর ফলশ্রুতিতেও ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হতে পারে। চারকট জয়েন্ট বলতে একটি ডিজিজ আছে, এটাও একটি নিউরোলজিক্যাল কন্ডিশন। সেখান থেকেও দেখা যায় যে অনবরত জয়েন্ট সারফেস গুলো ইরোশন হয়, ডিস্ট্রাকশন হয়, হ্যাঁ, কার্টিলেজ গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয় এবং র্যাপিডলি হয় এই ধরনের সমস্যা থাকলে। এছাড়া আরো কিছু বিষয় আমরা কিন্তু একটু আলোচনা করতে পারি, যেটা হলো বায়োমেকানিক্স অফ জয়েন্ট। বায়োমেকানিক্যালি যদি আমরা কোনো ফল্টি পজিশন আমি অ্যাজিউম করি, অর্থাৎ একজন মানুষ দীর্ঘ সময় যদি দাঁড়িয়ে থাকে এবং দীর্ঘ পথ অর্থাৎ তার শারীরিক যোগ্যতার বাইরে যদি সে কিছু কাজ করে থাকে, যেটা তার জয়েন্ট বিয়ার করতে পারবে না, এই ধরনের প্রবলেম থেকেও কিন্তু অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। আর আমরা কিছু সময় আগে যেটা আলোচনা করলাম যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ব্যাপারেও আসলে বেশ কিছু সাইন সিমটম আছে, যেগুলো সাধারণত খুব ক্লিনিক্যালি ফোকাসড। আর্লি এইজে আমরা সাধারণত এটা প্রথমত যে সিমটম গুলো নিয়ে আসে, যেমন সাধারণত পেরিফেরাল জয়েন্ট পেন, বিশেষ করে হাত, হ্যাঁ, আমাদের হাতের যে ফ্যালেঞ্জিয়াল, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই জয়েন্ট গুলোতে পেইন কমপ্লেইন করে সাধারণত রোগীরা। এবং যখন এখান থেকে যখন তারা এটা ক্রনিক পর্যায়ে চলে যায়, তখন আসলে জয়েন্টের যে আমাদের এই সকল জয়েন্টের যে স্ট্রাকচার গুলো থাকে, ক্যাপসুল, লিগামেন্ট, এগুলো যখন ডিস্ট্রয় হয়, তখন আস্তে আস্তে ডিফর্মড হয়ে যায়। এবং আমরা খেয়াল করব যে আমরা যদি দেখি যে ক্লিনিক্যাল যে কন্ডিশন, যে আমাদের হাতের এই যে আঙুলগুলো, এগুলো এগুলো একটু ডেভিয়েট হবে, ল্যাটারালি ডেভিয়েট হয়ে যাবে। এই যে আঙুলগুলো দেখা যাবে যে আসলে একদিকে ডেভিয়েট হয়ে যায়। এটা একটা কমন। এবং এর সাথে সাথে কিন্তু শুধু যে হাতের তা না, অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট, এগুলো কিন্তু এফেক্টেড হয়। জি মিস্টার শামীম। সেটি কিন্তু সেক্ষেত্রে আসলে এই যে অনেকগুলো কারণ বললেন এবং অনেক ধরনের আসলে আর্থ্রাইটিসের কথা বললেন এবং অনেকগুলো কন্ডিশন নিয়ে বললেন, কিন্তু সেক্ষেত্রে আসলে চিকিৎসা, মানে আমরা যদি চিকিৎসাতে ফিরে আসি একটু, সেক্ষেত্রে আসলে সবার তো এই ধরনের সমস্যা হলে প্রথম চয়েস ব্যথার ওষুধ বা ঔষধ, আমরা যেটা বুঝি বা সাধারণ মানুষ সেটাই পছন্দ করেন সহজে। তো আসলে সেক্ষেত্রে বেস্ট ট্রিটমেন্ট কোনটি বা কিভাবে আসলে এটি সঠিক ম্যানেজমেন্টটা করা সম্ভব? আসলে প্রথমে এটা বলে রাখা দরকার যে একটা এ ধরনের সমস্যা কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট, এটা কেউ এককভাবে কমপ্লিট ম্যানেজমেন্ট দিতে পারবে না।
এখানে আর্থারাইটিক পেইনের জন্য একজন প্রথমত যদি আমরা একটি টিম ওয়ার্ক হিসাব করি, তাহলে আমাদের একজন অর্থোপেডিক সার্জন, একজন রিমাটোলজিস্ট, একজন ফিজিক্যাল থেরাপিস্ট, একজন রিমার এ ধরনের আর্থারাইটিক ম্যানেজমেন্টের জন্য এক্সপার্ট একজন আমাদের নার্সিং স্টাফ লাগবে, প্রয়োজন হবে। এরপরে আপনার এখানে যদি সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমরা কাউকে এই টিমে রাখতে চাই, সেখানেও ভুল হবে না। এখানে সাধারণত মানুষকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য একজন সাইকোলজিস্ট। এভাবে একটি টোটাল মাল্টি ডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট না নিলে সাধারণত এই চিকিৎসাটি পুরোপুরি সফল হয় না বা কমপ্লিট হয় না। কেন আমি এই সকলকে ইনক্লুড করলাম এখানে? আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যেটা, অর্থাৎ আমাদের সিস্টেম ওয়াইজ একজন পেশেন্ট সাধারণত একজন জেনারেল প্র্যাকটিশনারের কাছেও এই সমস্যা নিয়ে যাবেন। তো সেখান থেকে হয়তো বা জেনারেল প্র্যাকটিশনার কাছ থেকে তিনি হয়তো রেফার্ড হবেন একজন বিশেষজ্ঞের কাছে, সেখানে থাকতে পারেন একজন রিমাটোলজিস্ট, সেখানে থাকতে পারেন একজন অর্থোপেডিক সার্জন। সেখান থেকে এই পেশেন্টটি পরবর্তী ধাপে যখন ফিজিওথেরাপিস্টের কাছে আসবে, তখন মূলত ফিজিওথেরাপিস্টের রোল শুরু হয়ে যাবে। আবার কখনো কখনো একজন পেশেন্ট যে সরাসরি ফিজিওথেরাপিস্টের কাছে আসতে পারবে না এমনটা নয়। এখন এখানে সচেতনতার একটা বিষয় আছে, যে জানে সে আসতে পারবে, যিনি জানেন না তাকে তো আমাদের যে চিকিৎসার ব্যবস্থা আমাদের আছে তার হাতের কাছে, বা তিনি তার পছন্দ যার কাছে সেখানেই প্রথমে যাবে। তো এভাবে আসলে চিকিৎসাটা শুরু হয় টিম ওয়ার্কের মাধ্যমে। একজন সোশ্যাল ওয়ার্কার তাকে এখানে আমাদের বেশ কিছু ডিজিজ নিয়ে আমরা কথা বলছি অলরেডি। এর মধ্যে কিছু কিছু ডিজিজ আছে, যেমন এগুলো লাইফ টার্ম ডিজিজ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডোলাইটিস। এই সমস্যাগুলো যাদের হয় তারা আসলে এক ধরনের পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। তো এদের আসলে মেন্টাল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট এগুলো না দিলে এই পেশেন্টদের টোটাল ট্রিটমেন্টে আসলে তাদের স্যাটিসফ্যাকশন আসে না। যেমন আমরা যদি মেটাবলিক ডিসঅর্ডারের দিকে যাই, সেখানে একটি সমস্যা আমরা অলরেডি একটু বলেছি, সেটা হলো হিমোফিলিক আর্থ্রাইটিস। হিমোফিলিয়া সোসাইটি নামে একটি সোসাইটি আছে বাংলাদেশে, যেখানে এই ধরনের পেশেন্টদেরকে টোটাল সাপোর্টই দেয়, মেডিকেল থেকে শুরু করে অন্যান্য যত ধরনের সাপোর্ট কম টাকায় তারা চিকিৎসা দিয়ে থাকে, এবং যে জিনিসগুলো তাদের হয়তোবা জেলা উপজেলা পর্যায়ে পাওয়া যায় না, সে সাপোর্টটা তারা দিয়ে থাকে। ঠিক এভাবেই আসলে এটা গ্রুপ ওয়ার্কে কাজ করতে হবে। এবারে আসি আমরা যদি চিকিৎসার দিকে যাই, বিশেষ করে ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপি, আমাদের প্রথমত আসলে অ্যাসেসমেন্ট থেকেই এই চিকিৎসাটি শুরু হবে। অ্যাসেসমেন্ট কোথায় করতে হবে? অ্যাসেসমেন্ট আমার স্পেসিফিক কমপ্লেইনের উপরে তার জয়েন্ট অ্যানালাইসিস করতে হবে। সেখানে আসলে কি কমপ্লেইন সে আমাকে প্রেজেন্ট করতেছে। যেমন সে প্রথম যে সমস্যাটি আমাকে বলবে সেটা হলো ব্যথা, পেইন একটা তার কমপ্লেইন। আমরা যদি ফিজিক্যালি এক্সামিন করতে যাই, পেইনের সাথে সাথে আমরা অনেক কিছু ডিসকভার করতে পারবো। যেমন ধরুন আপনার হয়তো দেখা যাবে যে তার মাসেল ওয়েস্টিং আছে, অর্থাৎ যে জয়েন্টে ব্যথা আছে তার উপরের অংশ এবং নিচের অংশ, অর্থাৎ আমরা যেটা বলি প্রক্সিমাল এবং ডিস্টাল পার্টে যে পেশিগুলো থাকে, এগুলো অনেকটা শুকিয়ে আসে। কারণ কি, এটা এটা একটা কমন সাইন যে যে জয়েন্টে পেইন হবে এবং পেইন যদি দীর্ঘদিন এটা স্থায়ী হয়, তখন ওই জয়েন্টকে মানে মুভমেন্ট করানোর জন্য যে পেশিগুলো রেসপন্সিবল থাকে, তাদের লেস ওয়ার্কের কারণে এইগুলো আস্তে আস্তে অ্যাট্রফাই হয়, অর্থাৎ মাসেল অ্যাট্রফি, যা এটা শ্রিঙ্ক করে। তো যার ফলে এটা কিন্তু আমরা পেয়ে যাব। এরপরে আমরা যদি দেখি যে মাসেল স্পাজম অ্যারাউন্ড দ্য জয়েন্ট, কিছু পেশিকে কিন্তু দেখা যাবে যে মাসেল স্পাজম পাওয়া যাবে এবং টেন্ডারনেস থাকবে, আমরা ওখানে প্রেস করলেই সে পেইন ফিল করবে। এরপরে দেখা যাবে যে আসলে সাধারণত জয়েন্ট কিছু ফুলে থাকে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে জয়েন্ট ফ্লুইড চলে আসে, এক্সট্রা সেলুলার ফ্লুইড বেড়ে যায়, সেটাকে আমরা ইডিমা বলি, কখনো কখনো জয়েন্ট ডিফিউশনও বলে থাকি। এই ধরনের কিছু সমস্যা নিয়ে থাকবে। অনেক সময় আমরা জয়েন্ট এক্সামিন করলে একটি সাউন্ড পাই ভিতরে, এবং রুগীও অনেক সময় কমপ্লেন করবে যে হ্যাঁ, আমার জয়েন্টের মধ্যে একটি শব্দ হয়, যেটাকে আমরা বলি ক্রেপিটেশন। সাধারণত জয়েন্টের ভেতরে যদি কোনো লুজ বডি থাকে, জয়েন্ট ক্যাভিটিতে যদি লুজ বডি থাকে, যেমন ধরুন আমাদের কার্টিলেজ থাকে, এই কার্টিলেজ গুলোও কিন্তু অনেক সময় ভেঙে ভঙ্গুর অবস্থায় থাকে, এবং ভেঙে এটা একটি সলিড পার্টিকেল হিসেবে জয়েন্ট ক্যাভিটির মধ্যে থাকে, যেগুলো মুভমেন্টের সময় অনেক সময় আমাদের একটা ক্রিপিটেশন মানে সাউন্ড ক্রিয়েট করে। এবং আরো একটি সমস্যা আছে, যেমন আমরা যদি এক্স রে করে থাকি, এক্স রেতে দেখা যাবে যে কিছু কিছু হাড় বৃদ্ধি পেয়েছে, যেটাকে অস্টিওফাইট বলি। এগুলোর ফলেও হাড়ে হাড়ে ঘর্ষণের ফলে একটা সাউন্ড ক্রিয়েট করে। তো এই ধরনের কিছু সমস্যা হয়, এবং যখন এই সমস্যাগুলো দীর্ঘমেয়াদী এবং সিভিয়ার পর্যায়ে যায়, তখন কিন্তু আসলে জয়েন্ট ডিফর্মড হয়ে যায় এবং একটি ডিফর্মিটি ক্রিয়েট করে। তো
দেখা যায় এই সময়টায় আমাদের পেশেন্টের কন্ডিশনটা একটু আহ, মানে দেখা যায় মানে যে জয়েন্টের যে মুভমেন্ট বা তার যে কার্যক্ষমতা সেটা সে হারিয়ে ফেলে। তো আসলে এই সিমটম গুলো থেকেই যদি আমরা শুরু করি, একটা একটা করে সলিউশন করা শুরু করি ফিজিওথেরাপির মাধ্যমে, তাহলে দেখা যাবে যে আসলে এই মানে কজগুলোকেই আমরা যদি সলভ করি, সেটাই আমাদের এইম অফ দ্য মানে ম্যানেজমেন্ট হয়ে থাকবে। যেমন ধরুন আমাদের প্রথমত তো আমরা পেইন ম্যানেজমেন্ট করে থাকবো। পেইন ম্যানেজমেন্টে সেক্ষেত্রে আমাদের থেরাপিউটিক অনেক এজেন্ট আছে যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। এর মধ্যে আমরা যদি অনেক কিছু কয়েকটা নাম আমরা বলি, সেক্ষেত্রে সাধারণত আল্ট্রাসাউন্ড থেরাপি থাকে, আমরা অনেক সময় ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন ইউজ করে থাকি পেইনটাকে কন্ট্রোল করার জন্য। অথবা এখানে ওয়েভ থেরাপি আছে, সেক্ষেত্রে বেশ কিছু ধরনের এখন হাই মডালিটিস চলে আসছে বাজারে। মাইক্রোওয়েভ, লং ওয়েভ, শর্ট ওয়েভ, এ ধরনের ওয়েভের মাধ্যমে আসলে ডিপ পেনিট্রেশন করা যায়। ডিপ পেনিট্রেশন করে ওই ওয়েভের মাধ্যমে আমাদের যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলোকে যদি আমাদের ওখানে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করার প্রয়োজন মনে করি, সেক্ষেত্রে এ ধরনের ওয়েভকে আমরা অনেক সময় ইউজ করে থাকি। আমি কিছু সময় আগে একটা কথা বলেছি আপনাকে যে এটি একটি ক্রনিক কন্ডিশন। ক্রনিক কন্ডিশন হলেও সাধারণত এ ধরনের রোগী কিন্তু হঠাৎ যে ব্যথা হয়ে একদম জয়েন্ট ফুলে ওঠে, ওটাকে কিন্তু অ্যাকুইট কন্ডিশন বলা হয়। অর্থাৎ অ্যাকুইট পেইন, অ্যাকুইট কন্ডিশন, ঠিক ওই মুহূর্তে কিন্তু আমাদের ট্রিটমেন্ট চয়েস একটু চেঞ্জ হবে। যদি সেখানে ইনফ্লামেটরি সব সাইন প্রেজেন্ট থাকে, যেমন ধরুন আপনার টেম্পারেচার রেজ করছে, সেখানে রেডিশ কালার চলে আসছে, সোয়েলিং আসছে, এই ধরনের কেস কন্ডিশনে কিন্তু সাধারণত কিছু কিছু ওয়েভ আমরা অ্যাভয়েড করে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমাদের কোল্ড এর দিকে চলে যায়। এগুলো সাধারণত পেইন ম্যানেজমেন্টের একটি অংশ। কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্ব আমাদের দিতে হয় সেটা হলো এক্সারসাইজের দিকে। অর্থাৎ আমাদের এক্সারসাইজের মধ্যে যদি আমরা চিন্তা করি যে সাধারণত ডিজেনারেশন যদি হয়ে থাকে, তবে ডিজেনারেশনের ক্ষেত্রে দেখা যায় যে আসলে একটি বয়স সে অলরেডি ক্রস করে আসে। তো সেই ক্ষেত্রে তার যে মাসেল পাওয়ার গুলো অ্যারাউন্ড দ্য জয়েন্ট, সে মাসেল পাওয়ার গুলোকে যদি আমরা বিল্ড আপ না করতে পারি, যে পেশিগুলো স্টিফ হয়ে আছে সে পেশিগুলোকে যদি আমরা রিলিজ করে না দিতে পারি, এবং একটি জয়েন্ট ইনভলভ হয়, সে জয়েন্টের প্রক্সিমাল যে জয়েন্ট থাকে এবং ডিস্টাল যে জয়েন্ট থাকে, এবং সেই জয়েন্ট ওভারকাম করা যে পেশিগুলো আছে এগুলোকেও আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় যে এই পেশিগুলো কি প্রপার ফাংশনিং কিনা। কারণ কি, আমি একটা জিনিস আপনাকে একটু বলি, সেটা হলো যে আমরা যদি একটা বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস করি, একটা মানুষ যদি স্ট্রেট দাঁড়ায়, তাহলে আমাদের লাইন অফ গ্র্যাভিটি যেটা পাস করে সাধারণত আমাদের থ্রু দ্য ভার্টেক্স অফ দ্য স্কাল, আমাদের এখান থেকে পাস করলে এটা সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, এরপরে আমাদের স্যাক্রাম, হ্যাঁ, এভাবে পাস করে ইন বিটুইন দ্য মিড লাইন আমাদের এই লাইনটা পাস করে। এবং এই লাইন অফ গ্র্যাভিটি যে পাস করে তার সাথে সাথে আমাদের কিন্তু ওয়েট বেয়ারিং এর একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের হাঁটু থেকে আমরা যদি দুইটা আমাদের টোটাল বডির ওয়েট যদি অ্যাবোভ পেলভিস যদি ধরি, সেটা আমার পেলভিসে এসে এটা 50-50 ডিভাইড হয়ে যায়। 50% রাইট হিপ জয়েন্টে, 50% লেফট হিপ জয়েন্টে চলে যায়। এই 50-50 ওয়েট আমার চলে আসে আমার হাঁটুতে। হাঁটুতে আবার আমরা জানি, যদি অ্যানাটমিক্যালি একটু বলি, যে আমাদের সাধারণত দুটো কন্ডাইল থাকে, ফিমারের দুটো কন্ডাইল, টিবিয়ার দুইটা প্লেট। এই এই দুপাশে আবার এই 50% ওয়েটটাকে যদি আমি 100% করে ধরি, তাহলে 60-40 হিসেবে এটা শেয়ার করে। আবার ঠিক এই জয়েন্ট ওখান থেকে যে ওয়েটটা বিয়ার করতেছে, এটা ভার্টিক্যালি নিচের দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের পায়ের দুইটা অংশ থেকে আবার ভাগ হয়ে যায়, 4 ফিট এবং হাইন্ড ফিট। 4 ফিটে যায় 40, হাইন্ড ফিটে 60। এভাবে কিন্তু আমার টোটাল ওয়েটটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো এই ওয়েট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি কখনো কোনো ম্যাল অ্যালাইনমেন্ট হয়, অর্থাৎ তার যদি ওয়ারিং শুজ এটা যদি ডিফল্টেড হয়, কিংবা তার যদি কোনো পেশি শরীরের কোনো একটি পেশি যদি স্পাজম থাকে, সেটা ব্যাক ব্যাক মাসেল হতে পারে, সেটা থাই মাসেল হতে পারে, সেটা ব্যাক অফ থাই মাসেল হতে পারে, সেটা কাফ মাসেল হতে পারে, এই মাসেলের যদি ইমব্যালেন্স থাকে, তখন এই লাইন অফ গ্র্যাভিটি শিফট করে, এবং সাধারণত যে অংশে 60% ওয়েট ক্যারি করার কথা সেখানে হয়তোবা এর থেকে বেশি চলে যায়, অথবা সেখানে কমে গিয়ে যেখানে 40% ওয়েট বিয়ার করার কথা সেখানে অতিরিক্ত চাপ পড়ে। ফলে এই এই বায়োমেকানিক্যাল প্রবলেমের কারণে দীর্ঘদিন সে যখন
মুভমেন্ট করে বা তার স্বাভাবিক কাজকর্ম করে, তখন কিন্তু ওই জয়েন্টের সারফেস গুলো ডিস্ট্রয় হওয়া শুরু করে, অর্থাৎ ক্ষয় হওয়া শুরু করে। এবং দেখা যায় ওই ইমব্যালেন্সড এবং যে শর্টেড মাসেল বা উইক মাসেলের কারণে অন্য পেশিগুলো দুর্বল হতে থাকে। যখন আমরা সাধারণত আপনারা দেখবেন যে আমার কারো যদি লেফট হ্যান্ডেড পার্সন হয়, তাহলে তার রাইট হ্যান্ডেড থেকে লেফট হ্যান্ড স্ট্রং হয়, রাইট হ্যান্ড উইক হয়ে যায়, এবং সাধারণত রাইট হ্যান্ডেড পার্সনের রাইট হ্যান্ড উইক হয়। তো স্বাভাবিকভাবেই যখন আমাদের শরীরের ম্যাক্সিমাম পেশি হলো বাইল্যাটারাল, অর্থাৎ একই পেশি ডান পাশেও থাকে বা পাশেও থাকে, এবং দুইজনে একই কাজ করে, দুই দিক থেকে দুইজনে ব্যালেন্স করে, দুইটি পেশি ব্যালেন্স করে আমাদেরকে পশ্চার মেনটেন করে। তো যখনই একটি পেশি উইক অথবা যেটাকে বলে শর্টেন অথবা স্পাস্টিক স্পাজম এই ধরনের কোনো কন্ডিশন থাকে, তখনই কিন্তু অন্য পেশি ম্যাল ফাংশনিং করা শুরু করে। এবং এই সকল কারণেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এই যে বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ হয়। তো এইসব ক্ষেত্রে যদি এই টোটাল মাসেল অ্যানালাইসিস না করে আমরা যদি শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে থাকি, শুধু পেইন কিলার কিংবা আমার পেইন ম্যানেজমেন্টের জন্য ফিজিওথেরাপি এজেন্ট ইউজ করতে থাকি, তাহলে মূলত এই পেইন কখনোই সারবে না। সারবে না এই জন্য যে সোর্স অফ দ্য পেইন ইজ নট কিওর। আমাকে প্রথমত সোর্সটাকে বন্ধ করতে হবে, কেন তার পেইন হচ্ছে, কেন এই আর্থ্রাইটিসটা ডেভেলপ করতেছে, এটাকে আগে আমাকে ফাইন্ড আউট করে ওই সলিউশন দিতে হবে। পাশাপাশি সিমটোমেটিক ট্রিটমেন্টও খুব জরুরি, কারণ একজন পেশেন্ট যদি আমার পেইন কন্ডিশনে থাকে, সে যদি প্রচুর ব্যথা ফিল করে, তখন কিন্তু আবার আমার যে এক্সারসাইজ প্রোগ্রাম, আমরা যেটাকে সাধারণত রিহ্যাবিলিটেশন বলি, এক্সারসাইজ থেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ, এক্সারসাইজ ইজ নট দ্য রাইট টার্ম ফর ফিজিওথেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ, এখানে থেরাপি থ্রু এক্সারসাইজ, এটাকে যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লাই করতে পারি, তখনই তার একদিকে বায়োমেকানিক্যাল কারেকশন হবে, অন্যদিকে তার পেইন ম্যানেজমেন্ট হবে। জি শামীম সাহেব, সেটি আসলে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদেরকে দিলেন, বিশেষ করে যে এই ওয়েট বিয়ারিং পয়েন্ট গুলো বা আমাদের শরীর থেকে কিভাবে ওয়েট পাস করে, এটি কিন্তু আমাদের সবারই কিছুটা হলেও জানা দরকার। বিশেষ করে আমাদের পরিবারের মহিলারা যারা যারা হাই হিল পড়েন, তাদের কিন্তু এই ওয়েট বিয়ারিং পয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যায় এবং এটি কিন্তু একটা ব্যথা তৈরি করার অন্যতম কারণ। তাই এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। একটি কারণ। জি জি, এবং ছেলেদের ক্ষেত্রে উঁচু মানি ব্যাগ বা মোটা মানি ব্যাগ ইউজ করা, এটিও তো প্রবলেম ক্রিয়েট করে। হ্যাঁ, এক্ষেত্রে একটা সাধারণত প্রবলেম হয়, আমরা এটা অনেক সময় পেয়ে থাকি এই ধরনের পেশেন্ট। পেইনটা সাধারণত বাটকে হয় এবং রাইট সাইডে, সাধারণত রাইট সাইডের ব্যাক পকেটে অনেকে মানি ব্যাগ রাখে, এবং ওখানে বসতে বসতে ওখান থেকে মূলত আমাদের একটি নার্ভ পাস করে, যেটাকে আমরা বলি সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভটা যে জায়গাটা থেকে পাস হয় আমাদের শরীরে, অর্থাৎ কোমর থেকে এটা বের হয়ে যখন আমাদের বাটকের ওখানে দুটি হাড় থাকে, একটা আমরা বলি ইসচিয়াল টিউবারসিটি, আরেকটি হলো হিপ জয়েন্টের অর্থাৎ ফিমারের গ্রেটার টোকেনটার, এই অংশটার মাঝখান থেকে একটা স্পেস থাকে যেখান থেকে এই সায়াটিক নার্ভটা পাস হয়। এবং ওখানে আরো একটি গুরুত্বপূর্ণ পেশি থাকে যেটাকে আমরা বলি সাধারণত পাইরিফর্মিস মাসেল। তো যখন মানি ব্যাগ ওখানে মানি ব্যাগ রেখে মানুষ বসে, তখন কন্টিনিউয়াস ওখানে একটা চাপ পড়ে, এবং দীর্ঘদিনের ফলে এই পাইরিফর্মিস মাসেলটা শ্রিঙ্ক করে অথবা এই মাসেল স্পাজম হয়, এবং এই পাইরিফর্মিস মাসেলের দুইটা ফাইবারের মাঝখান থেকেই সাধারণত এই আমাদের যেটাকে বলে সায়াটিক নার্ভ যেটা, এটা পাস করে। তো মাসেল যখন কন্ট্রাক্ট করে বা স্পাজম হয়, তখন এই পেশিটা আমাদের নার্ভটাকে চেপে ধরে, এবং এই পেইনটা শুধুমাত্র যে বাটকে থাকবে তা না, এই পেইন তখন পায়ের পেছন থেকে ধরে নার্ভের রুট অনুযায়ী সে তার ডিস্ট্রিবিউশন, সে যেখানে যেখানে ডিস্ট্রিবিউট করে থাকে এই নার্ভের, সেখানে সেখানে এই পেইন রেডিয়েট করতে থাকে। তো অনেক সময় সাধারণত এগুলো আসলে পিএলআইডি হিসেবে অনেকে ট্রিট করে থাকে, যে পিএলআইডি, কিন্তু আসলে কিন্তু দেখা যায় যে পিএলআইডির হয়তো সিমটম সে একটা এক্সরে বা এমআরআই তে থাকতে পারে, কিন্তু পিএলআইডি না, পিএলআইডির কারণেই পেইন না, পেইন কিন্তু সাধারণত পাইরিফর্মিস সিনড্রোমের কারণে হয়ে থাকতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে হিস্ট্রি নেওয়ার সাথে সাথে ফিজিক্যাল এক্সামিনেশন খুব জরুরি। সেটি, এবং সেক্ষেত্রে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, আপনারা যখনই একজন চিকিৎসকের কাছে যাবেন, একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। হয়তোবা যদি আসলে এটা সম্ভব হয় না যে আপনি সরাসরি কি একজন চিকিৎসককে জিজ্ঞেস করবেন যে আপনি কি ডিগ্রি করেছেন বা আপনি কি চিকিৎসক কিনা, ব্যাপারটা অকওয়ার্ড, এটা সম্ভব না জিজ্ঞেস করা। তো সেক্ষেত্রে অবশ্যই যাওয়ার আগে একটু খোঁজ খবর নিয়ে যাবেন যে উনি চিকিৎসক কিনা, এবং অন্তত ফিজিওথেরাপি নেওয়ার আগে জিজ্ঞেস করে জেনে শুনে যাবেন
যে উনি কি ফিজিওথেরাপি চিকিৎসক কিনা, অন্তত পক্ষে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বা বিপিটি কমপ্লিট কিনা। কারণ এই জিনিসগুলো না জেনে আসলে হিতে বিপরীত হতে পারে। কারণ আজকে যে আমাদের অতিথি এটা আমাদের দেশে একটা খুব খুব বড় একটি সমস্যা। এখানে আমাদের সাধারণ মানুষের জানার বাইরে আসলে ফিজিওথেরাপিটা, যদিও এটার বয়স অনেক হয়ে গেছে, এই এই পেশা বাংলাদেশে অনেক সেই 1971 সালে মুক্তিযুদ্ধের পরেই এখানে আমাদের মিরপুর পঙ্গু হাসপাতাল যেটা, সেখানে এর কোর্স চালু হয় এবং সেখানে আমাদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবার জন্যই মূলত এই সাবজেক্ট বা ওখানে এই ডিপার্টমেন্ট ওপেন করা হয়। এবং এখানে আমাদের কিন্তু আমাদের সাধারণ মানুষের আসলে সাধারণ জ্ঞানের মধ্যে এখনো ফিজিওথেরাপি সম্বন্ধে অতটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করেনি। এবং এখানে আরেকটি যে বিষয়টি বলা যায় সেটা হলো, যেহেতু আসলে মাল্টি ডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট, এখানে সকলকে এই ব্যাপারে সচেতন হতে হবে। অর্থাৎ একজন মেডিকেল প্র্যাকটিশনার বা অন্যান্য যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, এটা তাদেরও একটি মানে সচেতনতার বিষয় যে কখন আসলে কোন পেশেন্টকে কোন রেফার করতে হবে কিনা, কিংবা তাকে কি অ্যাডভাইসটা দিতে হবে। অ্যাডভাইস অনেক সময় একজন পেশেন্টের সম্বন্ধে যেহেতু জানে না, সেহেতু অনেক সময় মেডিসিন অ্যাডভাইস হওয়ার সাথে সাথে আর সে পরবর্তী কোনো চিকিৎসা আছে বা কিনা সে সম্বন্ধে তার জানার কোনো আগ্রহ থাকে না। তো এখানে যদি সঠিক গাইডলাইন করা হয়, এক্ষেত্রে রোগী উপকৃত হয়। এবং অবশ্যই আমি বলবো যে প্রফেশনাল ব্যক্তি একজন পেশেন্টকে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট দেবেন, অবশ্যই তার সুনাম এবং তার চিকিৎসার মান অনেক উন্নত হবে। সেটি। আর আমরা আসলে সকল চিকিৎসকরাই চাই পেশেন্টকে সুস্থ করতে, কারণ পেশেন্ট আমাদের কাছে গল্প করতে আসেন না, তারা তাদের অসুস্থতা নিয়ে আমাদের কাছে আসেন। আর আমাদেরও কিন্তু সবার উদ্দেশ্য থাকে বা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে পেশেন্টটাকে খুব দ্রুত সুস্থ করে দেওয়া। আর তাই সুস্থ করে দেওয়ার জন্য অবশ্যই 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 আমাদেরকে একটু এইসব ব্যাপারগুলোতে সচেতন হতে হবে। আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের যে ব্যাপারটা থাকে, বিভিন্ন প্রফেশনালসদের সঙ্গে ইন্টার কোলাবোরেশন করে আমরা যদি চিকিৎসক হিসেবে সবাই মিলেমিশে একজন রোগীকে সঠিক সেবাটা দিতে পারি, তাহলে সে খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারবে, সে আসলে এই সমস্যাটিতে থাকবে না। আমরা যাওয়ার আগে একদম শেষ মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, এই যে আমরা আসলে আর্থ্রাইটিস সম্পর্কে অনেক কিছু আজকে জানলাম, ম্যানেজমেন্ট সম্পর্কে জানলাম, কেন হয়, কি কারণে হয়, জিনিসগুলো কি, সবকিছু জানলাম। কিন্তু এই মুহূর্তে তো আসলে চাইলেও একজন মানুষ সে যেতে পারছে না চিকিৎসকের কাছে, সেক্ষেত্রে কি কোনো পরামর্শ রয়েছে যে এই মুহূর্তে তাকে বাসায় থেকে কিছু সে করে কমাতে পারে? যেহেতু এখন আমাদের বাংলাদেশে লকডাউন চলছে এবং বিশ্বব্যাপী একটি মহামারী প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সেক্ষেত্রে আমাদের অনেকেই এখন চিকিৎসা নেওয়ার জন্য তারা অবশ্যই কোনো চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট কিংবা কোনো হসপিটালে যেতে পারবে না বা যাচ্ছে না। তো সেক্ষেত্রে তারা এই ধরনের যদি কোনো আর্থ্রাইটিক সমস্যা, যদি কেউ বাসায় সমস্যায় থাকেন, তবে আমি তাদের জন্য কিছু অ্যাডভাইস দিব, যেগুলো আমরা সাধারণত সব পেশেন্টকে হোম অ্যাডভাইস বলে থাকি। সেটা হলো যে প্রথমত আপনাকে কিছু কিছু কাজ অ্যাভয়েড করতে হবে, যে কাজগুলো অ্যাভয়েড না করলে আপনি সাধারণত বারবার আক্রান্ত হবেন। এখন যেহেতু চিকিৎসার সবকিছু আপনার জন্য অ্যাভেলেবেল না, আপনি সবকিছু হাতের কাছে পাবেন না, শুধু প্রথম প্রথম কথা হলো আমার যে আপনাকে ভালো থাকার চেষ্টা করতে হবে, যেন আপনার পেইন বা কোনো সমস্যা থাকলে সেটা যেন অ্যাগ্রাভেট না করে, সেটা যেন বেড়ে না যায়। সেক্ষেত্রে আমরা সাধারণত আর্থ্রাইটিস এর ক্ষেত্রে যদি তার একটু ওয়ার্ম থাকার আমরা সাজেশন করি, আপনি কোল্ড অ্যাভয়েড করেন। যেমনটা ধরুন আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি বৃষ্টির পানি যেন শরীরে গায়ে না লাগে। আপনি এখন যেহেতু যে সময়টা চলছে বাংলাদেশে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তারপরে আপনি একটু এক্সারসাইজের ক্ষেত্রে যদি বিগত দিনে আপনি কোনো ফিজিওথেরাপিস্টের নিকট শরণাপন্ন হয়ে থাকেন কিংবা কোনো চিকিৎসক কেউ যদি আপনাকে কোনো ধরনের এক্সারসাইজ অ্যাডভাইস করে থাকে, আপনি সেই শেখানো অ্যাডভাইস গুলো করতে থাকেন। তারপরে আপনি বিশেষ করে আমাদের আর্থ্রাইটিস পেশেন্টের মধ্যে যে আমরা বলবো 90 থেকে 95% আসলে আসে নি আর্থ্রাইটিস নিয়ে, নি জয়েন্টের প্রবলেম নিয়ে আসে। আমরা এখানে একটা জিনিস আমি আপনাকে আরেকটু ইনফরমেশন দিই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমাদের যারা প্র্যাকটিশনার আছে তাদের অনেকেরই এটা জানা উচিত, যে আমরা অনেক সময় রুগীদেরকে বলি যে সাধারণত আপনি হাঁটু ভাঁজ করে নিচে বসবেন না। এটা আসলে বলার কিছু কিছু কন্ডিশন আছে, যে মানে কন্ডিশন বলতে একজন পেশেন্টের আসলে কোন লেভেলে থাকলে তাকে আমরা এটা নিষেধ করব, সেটা বুঝতে হলে আমাদের একটা বায়োমেকানিক্যাল মেজারমেন্ট আছে, এটা আমাদের জানতে হবে। আমি একটু করে সংক্ষেপে আপনাকে বলি। যেমন ধরুন একজন মানুষ যদি স্বাভাবিকভাবে যদি সে মানে ওয়াকিং করে, অর্থাৎ আমি একটি স্বাভাবিক
লেভেল সারফেসে যদি আমি হাঁটি, তাহলে আমার একটা জয়েন্ট সারফেসে কত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে, সেটা হলো আমার বডি ওয়েট যা থাকবে তার হাফ অফ দ্য বডি ওয়েট। অর্থাৎ আমার ওয়েট যদি হয় 70 কেজি, তাহলে 35 কেজি ওয়েট আমি হাঁটার সময় যখন মুভমেন্টের উপরে থাকবো, তখন এই 35 কেজি ওয়েট আসলে কন্টিনিউয়াসলি আমার জয়েন্ট সারফেস বিয়ার করতেছে। একজন ব্যক্তি যদি বাইক চালায়, অর্থাৎ আমরা যেটাকে বলি সাধারণত বাইসাইকেল, বাইসাইকেল চালানোর সময়ও তার হাফ অফ দ্য বডি ওয়েট জয়েন্ট সারফেসে ফোর্স ক্রিয়েট করবে। যখন সে স্টিয়ারিং আপ করবে, অর্থাৎ সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবে, তখন 3.3 টাইমস অফ বডি ওয়েট, অর্থাৎ একজন মানুষের যদি স্বাভাবিক আমরা ধরে নিলাম একজন মানুষের ওয়েট 100 কেজি, তাহলে 100 কেজি পেশেন্টের 330 কেজি ওয়েট বিয়ার করবে তার হাঁটু। এবং সেটা প্রত্যেকটা স্টেপে নয়, যখন সে হাঁটুটা, যে হাঁটু দিয়ে সে প্রথম স্টেপ উপরে দেবে এবং ওঠার সময় আমাদের হাঁটুটা একটু বেন্ড হয়, এবং সেই সময় যেটা হয়, আমরা যদি দুইটি ফালকান ধরি, অর্থাৎ আমার থাই একটা বাহু এবং আমার লেগ একটা বাহু, অর্থাৎ হাঁটুর উপরে, এই দুইটি পেশি দ্বারা যখন প্রেসার ক্রিয়েট করে আমার হাঁটুটাকে সোজা করতে যাব, ঠিক সেই মুহূর্তে একটি রেজাল্টেন্ট ফোর্স হয়। এই রেজাল্টেন্ট ফোর্সটা হলো আমার, এই যে আমি যে বলতেছি 3.3 টাইমস অফ বডি ওয়েট, এই ওয়েটটা তখন ওই রেজাল্টেন্ট ফোর্স হয়, এবং এই ফোর্সটাই ক্রিয়েট হয় আমাদের প্যাটেলোফিমোরাল জয়েন্টে এবং আদার্স স্ট্রাকচারের উপরে। এবং আমরা যদি আরেকটু এটা যদি যাই যে ডাউনওয়ার্ডস করি, স্টিয়ারিং ডাউনওয়ার্ডস, তখন এই ওয়েটটা হবে 5 টাইমস অফ দ্য বডি ওয়েট। আপনি চিন্তা করেন 100 কেজি ওয়েট হলে তার 500 কেজি ওয়েট চলে আসবে তখন জয়েন্ট স্ট্রাকচারের উপরে। এবং আরো একটি বিষয়, যদি জগিং করে, তখন আসে 7 টাইমস, অর্থাৎ যখন জগিং করে একজন মানুষ তখন আসে 7 টাইমস অফ দ্য বডি ওয়েট। এরপরে যদি আমরা স্কোয়াটিং বলি, তখন আসে 7 টাইম। এবং নর্মাল স্কোয়াটিং, অর্থাৎ একজন মানুষ হাফ ডাউন এবং গেট ব্যাক, এই পজিশনেও যদি যায়, তাহলে হাফ ডাউন পজিশনে আসলে 7 টাইমস অফ দ্য বডি ওয়েট, অর্থাৎ একজন মানুষের শরীরের ওজনের 7 গুণ পরিমাণ ওজন তখন হাঁটু বহন করে। এরপরে ফাইনালি যেটাকে আমরা বলি ডিপ স্কোয়াটিং, অর্থাৎ নর্মাল কোমরে যদি একজন মানুষ বসে, তখন সে তার বডি ওয়েটের প্রায় 20 টাইমস ওয়েট বিয়ার করে। ক্যান ইউ বিলিভ ইট? অর্থাৎ একজন মানুষের ওজন যদি হয় 100 কেজি, সেই ডিপ স্কোয়াটিং পজিশনে সে 2000 কেজি, 20 টাইমস 2000 কেজি ওয়েট, যে ফোর্স ক্রিয়েট হয় সেই ফোর্সটা অ্যাপ্লাই হয় আমাদের জয়েন্টে। এখন আমাকে বলতে হবে যে একজন মানুষকে আমি যদি এস্টিমেট না করি এবং একজন পেশেন্টের সিভিয়ারিটি যদি আমি ডায়াগনোসিস না করি, তাহলে আমি তাকে অ্যাডভাইস করতে পারবো না যে আপনি আসলে কতটুকু বসবেন। তাহলে যখন একজন পেশেন্টের সিভিয়ারিটি চলে আসবে, অর্থাৎ ডিফর্মড অবস্থায় চলে আসবে, জয়েন্ট সোয়েলিং অবস্থায় আসবে, ক্রিপিটেশন চলে আসবে, আমি এক্সরে করে যদি দেখতে পাই যে তার প্রিভিয়াসলি তার জয়েন্টের স্পেস কমে গেছে, কার্টিলেজ ইরোশন আছে, জয়েন্ট যেটাকে বলে অস্টিওফাইটস আছে, এই ধরনের কন্ডিশনে একজন অ্যাকুইট পেইন নিয়ে যদি আসে, তখন তাকে আমাকে বলতে হবে যে আপনি ডিপ স্কোয়াটিং করবেন না, আপনি চেয়ারে বসুন, আপনি স্বাভাবিক চলাফেরা করুন, এক্সারসাইজ করুন, এবং যে স্পেসিফিক মাসেলের যে এক্সারসাইজ গুলো আমরা সাধারণত শিখিয়ে থাকি, সেই এক্সারসাইজ গুলো আপনি প্রতিদিন অন্তত দিনে 4 বেলা করে থাকবেন। এগুলো করলে আপনি অনেকটা ভালো থাকবেন। আমরা একটু যে জয়েন্ট গুলোতে যদি পেইন বেশি থাকে, সোয়েলিং থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে একটা প্রেসার ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আমরা এক্ষেত্রে কিছুটা ক্রেপ ব্যান্ডেজ থেকে একটু ক্রেপ ক্রেপ ওটা দিয়ে আমরা যদি একটু কম্প্রেস করে থাকি, তাহলে ফ্লুইডটা কিছুটা সাবসাইড হবে। এর সাথে পাশাপাশি যদি কোনো এনএসএইচ তার প্রিভিয়াসলি অ্যাডভাইস করা থাকে, সিভিয়ার মানে পেইন এবং সোয়েলিং এর ক্ষেত্রে সে কিছু পেইন কিলার নিতে পারে, যদি এটা তার অবশ্যই সেক্ষেত্রে যিনি রেসপন্সিবল চিকিৎসক আছেন তার সাথে কথা বলে নেবেন। আর এবং রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আমি একটু আগে আপনাকে বললাম যে কতটুকু বসতে পারবে, অর্থাৎ যদি পেইন অতিরিক্ত হয় তখন সেক্ষেত্রে চেয়ারে বসাটাই বেটার। পেইন কমে গেলে আবার স্বাভাবিক তার জয়েন্ট রেঞ্জটাকে কাভার করবে, যেমন বিছানায় শুয়ে শুয়ে সে যদি তার জয়েন্ট গুলোকে ভাঁজ করে ফুল রেঞ্জ অফ মোশন কাভার করে এবং কিছু লাইট ওয়েট ওয়েট নিয়ে যদি এক্সারসাইজ করে মাসেল বিল্ড আপ, সেক্ষেত্রেও তার পেইন কমে আসবে।
অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। আমরা নিজেরা আসলে খুব এনজয় করছিলাম আপনার তথ্যগুলো, বিশেষ করে এই যে শেষের দিকে যে তথ্যগুলো দিলেন, আমার মনে হয় দর্শকদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট ছিল যে আমাদের পজিশন ওয়াইজ যে আমাদের ওয়েট কিভাবে চেঞ্জ হয়ে যায়, আমাদের বডি ওয়েটটা কিভাবে আমাদের জয়েন্টের উপর ইফেক্ট ফেলে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু বুঝতে পারি, আমরা মনে হয় যে ফল্টি পশ্চার, আমরা যে জুতোর ব্যাপারে বিশেষ করে আমরা এই যে উঁচু হাই হিল বা সঠিক জুতা ইউজ না করা, এই ব্যাপারগুলো আমরা একটু তাহলে কনসিয়াস হতে পারবো। বিশেষ করে এই যে দেখেন, আমরা পজিশন চেঞ্জের সাথে সাথে আমাদের ওয়েটের ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং হাঁটুর উপরে মারাত্মক প্রেশার পড়ছে। আর আমরা কিন্তু বেশিরভাগই আর্থ্রাইটিস রিলেটেড প্রবলেম নিয়ে বেশি পেশেন্ট পেয়ে থাকি হাঁটু ব্যথা, কোমর ব্যথা থাকে, হাঁটু ব্যথা এবং অন্যান্য জয়েন্টও থাকে। তো সেই ক্ষেত্রে আমরা চাই সকলে সচেতন হন, সচেতনতার মাধ্যমে আসলে আমরা এই ব্যথা থেকে মুক্ত থাকতে পারি। কারণ শুধুমাত্র সচেতন না হয়ে যেটা হয় সেটা হলো যে মাত্রা বেড়ে যায়, খুব দ্রুত আমরা এই ধরনের সমস্যায় ভুগতে থাকি এবং এটা আসলে আর দূর করা অনেক সময় কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। তাই সচেতন থাকলে এগুলো একটু নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। যে কোনো জিনিস ডিসিশন মেক করার আগে ফার্মেসিতে গিয়ে 2টা ওষুধ না খাওয়া, ইউটিউব দেখে 2টা এক্সারসাইজ না করা, বা অমুকে বললো সমুকে বললো অমুকে এই ওষুধটা খেয়েছিল, যেটা আমাদের অনেকেরই নেচার থাকে যে আচ্ছা এই হাঁটুতে ব্যথা অমুকে এই মলমটা লাগিয়ে ঠিক হয়ে গেছে, অথবা অমুকে এই ঔষধটা খেয়ে ঠিক হয়ে গেছে। তো এই টেন্ডেন্সি গুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব। আর বিশেষ করে মেকানিক্যাল প্রবলেম থাকলে অবভিয়াসলি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিব, তাহলে আমরা আসলে এই ধরনের প্রবলেম থেকে মুক্ত থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আর যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল physionews24.com সেটিও সাবস্ক্রাইব করুন এবং সেখান থেকে আমাদের আরো গুরুত্বপূর্ণ এক্সারসাইজ রিলেটেড ভিডিও রয়েছে ওখানে, সেগুলো দেখতে পাবেন এবং আমাদের এই রেগুলার প্রোগ্রামগুলো তো সেখানে রয়েছে। আর পাশাপাশি যারা আমাদের পেজটিতে এখনো লাইক দেননি, যারা নতুন করে জয়েন করলেন আমাদের সাথে, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন। পাশাপাশি লাইক অপশনের পাশে সি ফার্স্ট অপশনটি ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমরা এই ধরনের লাইভ প্রোগ্রামে ঢুকি সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রোগ্রামটা